রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিশ্ব নেতাদের সামনে সংকটের নানা দিক তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। মেজর ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, যেমনটি আমাদের প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। আপনার কি মনে হয় জাতিসংঘের এই সভা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে পারবে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আসলে কিছুদিন আগে কক্সবাজারে আমরা জানি যে এরকম একটা সম্মেলন হয়েছে, যদিও এটা সেরকম উচ্চ পর্যায়ের না, বা বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সেখানে ছিলেন, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা ছিলেন। তবে এটা আরেকটু উচ্চ পর্যায়ের বৈঠক এখন নিউ ইয়র্কে হচ্ছে। তো সেটা আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনে খুব বেশি যে একটা অবদান রাখতে পারবে সেরকম নয়। আমরা সেখানে যদি প্রত্যাশা করি সেটা তাইলে আমাদেরকে আবার এক ধরনের ইয়েতে পড়বো যে এটা আশা পূরণ না হওয়ার কষ্টে বা দুঃখে আবার আমাদের মধ্যে সেই ধরনের একটা জিনিস আসবে। এটা এখানে যেটা হবে সেটা হচ্ছে রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার একটা প্রচেষ্টা, বাংলাদেশের মরিয়া প্রচেষ্টা, যে বিশ্ব সম্প্রদায় যেন রোহিঙ্গা এই যে জনগোষ্ঠী 15 লক্ষ মানুষ 9 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে সেটা জানান দেওয়া, এবং তাদের কাছ থেকে যে একটু আগে আমরা যেটা দেখলাম, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও বাংলাদেশকে $70 কোটি আপনাদের প্রতিবেদনেই শুনছি যে ঋণ নিতে হয়েছে, সেই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশে আরো বেশি মোকাবেলা করতে না হয়, একবারেই চূড়ান্তভাবে ভুলে না যায় রোহিঙ্গা পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়। সেজন্যই এই আলোচনা। না হলে প্রত্যাবাসন এই বিষয় যদি এখানে জিজ্ঞেস করেন তাহলে প্রত্যাবাসন এখানে সদূর করা হতো এখন, এই কারণে যে যারা প্রত্যাবাসন যেখানে হবে, যাদেরকে এনগেজ করার কথা ছিল, মিয়ানমারের এখানে কিন্তু খুব একটা এনগেজমেন্ট আছে আমরা জানি না। চীনও হয়তো দূর থেকে অনেকটা এখন পর্যবেক্ষকের আসনেই বসে আছেন। ভারতের অবস্থাও সেরকম, রাশিয়ার অবস্থাও সেরকম। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা যে এখন তারা গাজা এবং ইউক্রেন নিয়ে সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত, ইউরোপীয় ইউনিয়ন। তো এরকম একটা জটিল পরিস্থিতিতে বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আগাতে হচ্ছে। এটিও তো প্রাধান্য পাচ্ছে আলোচনায় যে বিশ্ব সম্প্রদায়ের যে সদিচ্ছার ঘাটতি রয়েছে, সেটি প্রতীয়মান। আপনিও সেরকমটি জানাচ্ছিলেন। এই সদিচ্ছার অভাব কেন তৈরি হলো বা কেন তারা এই প্রত্যাবাসন নিয়ে আগ্রহী নন, আপনার কি মনে হয়? এটা একেবারে অপ্রিয় হলো, এটা সত্য। বিশ্ব সম্প্রদায় তথা যারা জিওপলিটিক্সে বর্তমানে ভূ রাজনীতিতে আছে তারা তাদের স্বার্থটাই প্রথম প্রাধান্য দেয়। সেখানে তারা দেখবে ভূ রাজনীতিতে যেমন ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে কতটুকু কাবু করা যায়, বা রাশিয়া ইউক্রেনকে কতটুকু কাবু করে ন্যাটোকে কতটুকু কাবু করতে পারে। একইভাবে গাজাতে জাস্ট জায়ানবাদী যারা আছে, ইহুদিদের বসতিকে কত পাকাপোক্তা করা যায়, সেখানে গাজাবাসীকে কত বেশি করে শায়েস্তা করা যায়, হামাসকে কিভাবে একেবারেই নির্জীব করে দেওয়া যায়, এগুলোর মধ্যে তাদের জিওপলিটিক্স আছে, ভূ রাজনীতি আছে, ভূ অর্থনীতি আছে, ভূ কৌশলের বিষয়টা আছে। বাট এখানে রোহিঙ্গাদের নিয়ে সেরকম ভূ কৌশলের অবস্থান এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই, যদিও খুব বেশি দিন না, আমার মনে হয় অদূর ভবিষ্যতে এখানে কিন্তু একটা পরিবর্তন আসবে। বাংলাদেশের সামনে একটা সুযোগ আসবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে আপনার ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ যখন হবে, তখন কিন্তু আমাদের অ্যালাইন করে আমাদের মাতার বাড়ি থেকে শুরু করে মিয়ানমার, সেখানে চীনের ডিপ সি পোর্ট আছে, সেটার উপরে যদি কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যদি পড়ে, এবং পড়বে, সেটা পড়তে বাধ্য। একইভাবে কোকো আইল্যান্ডে এখন ভারতের ঘাড়ের উপরে গিয়ে চীন সেখানে তাদের নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি করছে, সেগুলো যখন দত্তব্যের মধ্যে আসবে তখন বাংলাদেশের গুরুত্ব, এই যে ভূ কৌশল ভূ রাজনীতিতে যারা বড় বড় স্টেক হোল্ডার আছে তারা তখন বাংলাদেশের দিকেও নজর দিবে, এবং বাংলাদেশ একটা সুযোগ পাবে তখন রোহিঙ্গা সমস্যার স্থায়ী এবং প্রত্যাবাসনের বিষয়টা সমাধান করার জন্য। এটি তো একটু সময় সাপেক্ষ বিষয়। আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে বরাদ্দ তো কমে গেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে যেরকম সদিচ্ছার অভাব রয়েছে, সেই সাথে বরাদ্দ কমে গেছে, যার ফলে বাংলাদেশকে বিশ্বব্যাংক থেকে ঋণও নিতে হয়েছে। আপনার কি মনে হয় চলমান যে সম্মেলন চলছে এখান থেকে বরাদ্দ বাড়ার কোনো ঘোষণা আসতে পারে কিনা বা কোনো প্রতিশ্রুতি আসতে পারে কিনা? তো আমি এখানে একটা জিনিস আশঙ্কিত, এবং এটা আমাকে শঙ্কিত এই জন্য করছে, আজকে দেখলাম 21 পয়েন্টের মাধ্যমে গাজার একটা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলিরা গ্রহণ করেছে। সেটা এখনো পর্যন্ত হামাস গ্রহণ করেনি, তবে গ্রহণ করলেই গাজা পুনর্বাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের যে বিশাল আকারের বাজেট,
বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলির উপরে মার্কিন যুক্তরাষ্ট্র যে চাপ দিবে বা তাদের নৈতিক সমর্থনের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে গাজা রিকনস্ট্রাকশনে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। লক্ষ লক্ষ টন ওখানে জমে গেছে এখন, ধ্বংসস্তূপ আছে, সেগুলো সরানো এবং তার মধ্যে রিকনস্ট্রাকশন এবং সে মানুষকে তাদের স্কুল কলেজ কিচ্ছু নাই, সেখানে সবকিছু ধ্বংসপ্রাপ্ত। সো গাজা যখন পুনর্বাসন কার্যক্রম শুরু হবে, আমার আশঙ্কা যে বর্তমান যেই ত্রাণ বা বর্তমান যে সাহায্য বাংলাদেশ পাচ্ছে সেটার উপর এক ধরনের প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে। এবং বাংলাদেশের জন্য ভবিষ্যৎ রোহিঙ্গাদের এই যে তাদের যে খাদ্য, তাদের অসৎ অন্যান্য সুবিধা প্রদান করা পুরোপুরি বাংলাদেশের ঘাড়ের দিকে আসবে বলে আমার মনে হচ্ছে। আমার কাছে এটাই শঙ্কা। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? এই ধরনের প্রত্যাবাসন এবং বরাদ্দ কমে যাওয়া সব মিলিয়ে যে পরিস্থিতির কথা আপনি বলছেন, এটি উত্তরে বাংলাদেশের পক্ষ থেকে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখানে বাংলাদেশ যেটা ডিপ্লোম্যাটিক অর্থাৎ কূটনৈতিকভাবে বাংলাদেশ এখানে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে যেটা বাংলাদেশকে সাহায্য করবে বলে আমার মনে হয়। যেমন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে আছে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে পাকিস্তানের সাথে চীনের একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে। আবার এটাও আশ্চর্যের বিষয় যে রাশিয়ার সাথে পাকিস্তান একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে। সেখানে হয়তো পাকিস্তানের যেই কার্ডটা আছে, ট্রাম্প কার্ডটা, সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হয়তো একটা অ্যালায়েন্স করে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে চীন এবং যেহেতু সৌদি আরবের সাথে আবার পাকিস্তানের একটা ডিফেন্স প্যাক্ট এর মধ্যে হয়ে গেছে। সো সেখানে পাকিস্তানের দিক থেকে বাংলাদেশের কূটনীতি যদি এখানে কিছুটা আগাতে পারে তাহলে হয়তো সৌদি সাহায্য, মার্কিন সাহায্য এবং চীন থেকেও এক ধরনের সাহায্য, বিশেষ করে প্রত্যাবাসনের ব্যাপারে চীনের একটা পদক্ষেপ হয়তো বাংলাদেশ দেখতে পারে। যদি কূটনৈতিক সফলতা বাংলাদেশ আনতে পারে তবে সেখানে বাংলাদেশে অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করতে হবে পাকিস্তানকে তার পাশে রাখার জন্য। এটা সর্বোপরি কিন্তু মিয়ানমারের উপরে নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টাও অব্যাহত রাখতে হবে। জি, এক্স্যাক্টলি। মেজর এমদাদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।